উড়ান পাঠশালার তরফ থেকে যে আমাদের স্কুল সার্ভিসের ক্লাস চলছিল, আজকের বিষয় হচ্ছে হিস্ট্রি এসএলএসটি, মানে মডার্ন ইন্ডিয়ার আমাদের একটা নতুন চ্যাপ্টার, হায়দ্রাবাদ ও অযোধ্যা মানে আঞ্চলিক শক্তির উত্থান। যদিও এখানে লেখা আছে হায়দ্রাবাদ ও অযোধ্যা, কিন্তু মনে রাখতে হবে সেটা কিন্তু হায়দ্রাবাদ অযোধ্যার পরে আমাদের বিস্তৃত হয়েছে মহীশূর রাজ্য নিয়ে। বারে বারে তোমাদের বলে রাখি, অনার্স পাস উভয় স্টুডেন্টকে আমার বলে রাখার আছে যে এখানে ব্রিটিশদের সঙ্গে যে যুদ্ধ রিজিওনাল পাওয়ারে, তাতে কিন্তু যেভাবে আমাদের হায়দ্রাবাদ এবং অযোধ্যা রয়েছে বা বাংলাও রয়েছে, সেখানে কিন্তু নেই, অনুপস্থিত, যেটা অ্যাবসেন্ট সেটা কিন্তু মারাঠাদের সঙ্গে যুদ্ধ। মারাঠাদের উত্থানটা হচ্ছে আমাদের শিবাজি এবং শিবাজির বংশধরেরা, ব্যাস ওইখানে। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা আর মারাঠাদের নিয়ে পড়ছি না এই সেন্সেই, রিজিওনাল ভেরিয়েশনে এটা শেষ হয়ে যাচ্ছে আমাদের ওই মহীশূরের সঙ্গে যুদ্ধে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে হায়দ্রাবাদ অযোধ্যা আমরা শুরু করলাম। হায়দ্রাবাদ অযোধ্যা শুরু করবার আগে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের দুটো মোগল সম্রাট, একটা মোগল সম্রাট, একজনের নাম আমি এখানে লিখছি, ইনি হচ্ছেন আমাদের ফারুক শিয়ার। ফারুক শিয়ারের সময় 1717 সালে মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাবি করেছিল। মুর্শিদ কুলি খান বাংলার নবাবি। আর 2 নম্বরে অবশ্যই যেটা বলতে হবে, ফারুক শিয়ারের পরে, এই ফারুক শিয়ারের সময়, অবশ্যই ফারুক শিয়ারের পরে বলবো মোহাম্মদ শাহ, মোগল সম্রাট মোহাম্মদ শাহের সময় আমাদের হয়েছিল অযোধ্যা, তাই তো, অযোধ্যা এবং হায়দ্রাবাদ। অযোধ্যা করেছিল বুরহান উল মুলক সাদাত খান, আর হায়দ্রাবাদ করেছিল কে? চিনকুলিজ খান। ঠিক আছে, মানে নিজাম। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে নাও, এটা যেন মাথার থেকে না বেরোয়, কারণ এই কিটা দিয়েই তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে বেসিক ব্যাপারটা বললাম। তাহলে এইবারে আমি আসি এখান থেকে, যে 1724 খ্রিস্টাব্দে আমাদের স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয় মোহাম্মদ শাহের ভূতপূর্ব উজির মীর কামারুদ্দিন খান সিদ্দিকী। ঠিক আছে, এই যে মীর কামারুদ্দিন খান সিদ্দিক, যিনি হচ্ছেন আমাদের মোগল বাদশাহ মোহাম্মদ শাহের আগে তার উজির, যিনি উজির ছিলেন, তিনি কিন্তু এটাকে প্রতিষ্ঠা করে গেছিলেন। এবার এই ভদ্রলোক আবার ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন। এই ঔরঙ্গজেবই তাকে চিনকুলিজ খান উপাধি দিয়েছিল। ঠিক, তাহলে যে চিনকুলিজ খান, যাকে আমরা প্রথম আমাদের কি বলবো নিজাম নামে চিনি, তার উৎপত্তি কিন্তু মোগল সম্রাট ঔরঙ্গজেবের সময়। এবার জানতে ইচ্ছা করে যে এই সময় ইরানি, তুরানি, হিন্দুস্তানি, মুসলিমদের 3টে গোষ্ঠী, ইরানি, তুরানি, হিন্দুস্তানির মধ্যে চ্যালেঞ্জ ছিল, এবং সেই চ্যালেঞ্জটাকে খুব দারুণভাবে অ্যাকসেপ্ট করেছিল এই 3টে গোষ্ঠী, এবং যাদের মধ্যে সর্বোচ্চ পাওয়ারে একসময় চলে গেছিল কারা? হিন্দুস্তানি গোষ্ঠীর সৈয়দ ব্রাদার্স, মানে সৈয়দ ভাইরা, আমাদের সৈয়দ হুসেন আলী আর সৈয়দ আবদুল্লাহ খান। কিন্তু এদেরকেও রেখে, মানে এদের কথা মাথায় রেখেও যারা বেগ দিয়েছিল এই সৈয়দ ভাইদের, তাদের মধ্যে একজন ছিলেন এই তুরানি গোষ্ঠীর হেড, যার নাম চিনকুলিজ খান। এবং অবশ্যই অযোধ্যার যে নবাব ছিলেন, মানে বুরহান উল মুলক, ঠিক আছে, সাদাত খান, তিনিও দিয়েছিলেন। যাই হোক, এবারে তুরানি গোষ্ঠীর নেতা গাজীউদ্দিন ফিরোজ জং চিনকুলিজের বাবা ছিল। ঠিক আছে, উনি মোটামুটি 1650-60-এর দশকে বোখরা থেকে ভারতবর্ষে আসেন। তাহলে বোখরা জায়গাটা কোথায়? বোখরা জায়গাটা ভারতবর্ষের মধ্যে নয়, বোখরা জায়গাটা তুর্কমেনিস্তান বা তুর্কিস্তান থেকে বলতে পারি আমরা। এবং এই যে ভদ্রলোক, যার নাম বললাম গাজীউদ্দিন ফিরোজ জং,
তার ঠাকুরদা ছিলেন আবার কে? খাজা আবিদ শেখুল ইসলাম, খুব দরকার পড়ে না, আমি বলে দিচ্ছি। এবং ফারুকশিয়ার 1713 সালে চিনকিলিচকে খানি খানান বা খানি আনান বা নিজাম উল মুলক বাহাদুর কাট জাং উপাধি দিয়ে সাউথ ইন্ডিয়ায় পাঠান। তাহলে নিজামের কৃতিত্ব সবই ওই হায়দ্রাবাদ বা দাক্ষিণাত্যকে কেন্দ্র করে, এবং উনি আমাদের এই নিজাম নামটা নিয়েই কাজ করেছেন, তাই তো? বেশ, এবার দেখো 1719 সালে ফারুকশিয়ার মারা গেলেন। তখন দিল্লির পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। কেন খারাপ হয়ে গেল? কারণ তখন এই যে হিন্দুস্তানি গ্রুপের যে দুই ভাই সৈয়দ হুসেন আলী আর আবদুল্লাহ খান, এরা খুব বাড়বাড়ন্ত হয়ে উঠলো এবং পরিস্থিতিটা খুব বিষাক্ত হলো। তখন এই মীর কামারুদ্দিন খান সিদ্দিক দিল্লি ত্যাগ করে হায়দ্রাবাদে চলে গেল, পার্মানেন্টলি উনি হায়দ্রাবাদে গেলেন। এবং সম্রাট মোহাম্মদ শাহ মীর কামারুদ্দিনকে বিদ্রোহী মনে করে তাকে দমনের জন্য হায়দ্রাবাদের শাসনকর্তা মুবারিজ খাঁকে সসৈন্যে কামারুদ্দিনের বিরুদ্ধে প্রেরণ করেন। উনি মনে করলেন যে এই লোকটা বিদ্রোহী, কোনো পারমিশন না নিয়ে হায়দ্রাবাদ চলে গেছে। তাই উনি কি করলেন, হায়দ্রাবাদের যে শাসনকর্তা ছিল মুবারিজ খাঁ, তাকে বললো যে তুমি ওর সঙ্গে যুদ্ধ করো, ঠিক আছে? এবং সকরখেদার যুদ্ধে 1724 সালে মোগল বাহিনী, মানে যেটা একেবারে এই মুবারিজ খানের আর্মি ছিল, ঠিক আছে, পুরো বিধ্বস্ত হয়ে যায়। সঙ্গে আবার মোগল আর্মিও ছিল, তারাও বিধ্বস্ত হয়, মানে হেরে যায়, আর মুবারিজ খান মারা যায়। এইখানে কিন্তু পরিষ্কার হয়ে যায় মোহাম্মদ শাহের কাছে যে শক্তিশালী বলতে যে বা আগামী দিনে যে সবকিছু রাখতে পারবে, বা সৈয়দ ব্রাদার্সদের যদি কেউ প্রতিদ্বন্দ্বী থাকে, তাহলে সে হচ্ছে আমাদের এই ভদ্রলোক, যার নাম হলো আমাদের এই নিজাম। এবার মোহাম্মদ শাহ সন্ধির দ্বারা কামারুদ্দিনকে দাক্ষিণাত্যের বা হায়দ্রাবাদের সুবেদার করে দেন। সুবেদার হওয়ার পরে উনি আসফ জাহ উপাধি পান। তাহলে এই যে নিজাম উল মুলক আসফ জাহ কথাটা বলা হয়, এইখান থেকে আসছে। এবার দেখো মীর কামারুদ্দিন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করলো এবং তার উপাধি হলো নিজাম। তাহলে কবে হলো? 1724 সালে মীর কামারুদ্দিন করলো, এবং তার নামের আগে জুড়ে গেল কি নিজাম নামটা, ঠিক আছে? এবার এই যে ঐতিহাসিক কাফি খান গোলাম হোসেন কি করেছিল, তার শৃঙ্খলাপূর্ণ শাসন ব্যবস্থা একটা বিরাট প্রশংসা করেছিল, এবং পুরনচাঁদ নামে একজন হিন্দুকে নিজাম তার দেওয়ান করেছিল, তাই তো? বেশ, এবার 1748 খ্রিস্টাব্দে উনি 91 বছর বয়সে নিজামুল মুলক আসফ জাহ মৃত্যু হলো, এবং সিংহাসন নিয়ে একটা উত্তরাধিকারের বিবাদ বাঁধলো। এই 48 সালে যখন এই বিবাদটা আরম্ভ হলো, ঠিক আছে, তাতেও কিন্তু এটা মুছে গেল না, এ রাজবংশ থাকলো, এবং বলছে সেটা 200 বছর সাউথ ইন্ডিয়া ছিল। হায়দ্রাবাদের পঞ্চম শাসক নিজাম আলী, এই ভদ্রলোক 1798 সালে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতিতে প্রথম সিগনেচার করে। খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। যখন ও সিগনেচার করলো, সিগনেচার করার পর যেটা আমরা দেখেছিলাম যে উনি কিন্তু ইংরেজদের এগেনস্টে যাননি, ইংরেজদের সমর্থন করেছিলেন। আমরা নিজামের স্বার্থপরতাটা কখন দেখতে পাই? যখন হায়দার আলী যুদ্ধ করতে শুরু করে, তখন হায়দার আলীর জীবনে 3টে শত্রু ছিল, একটা মারাঠা, একটা নিজাম, একটা হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ যে নিজাম, তার কাছ থেকে সাহায্য আশা করেছিল, কিন্তু কোনো সাহায্য করেনি। এবং ব্রিটিশদের কাছে পরাজয়ের পর আবার যখন মারাঠাদের কাছে হেরে গেলেন আমাদের হায়দার আলী, তখন কিন্তু উনি এটা বুঝতে পারলেন যে নিজাম কিসে সন্তুষ্ট। নিজামকে তোমার অনেক টাকা দিয়ে উনি কিন্তু বশ করলেন, ঠিক আছে, এই একটা ব্যাপার। আর তার ছেলে যে টিপু সুলতান, সে নিজামের সঙ্গে সখ্যতা রাখেনি। যাই হোক, আমরা চলে যাই। তারপরে এখানে যে লম্বা লিস্টটা আছে, আমি 3টের কথা বলবো। একটা হচ্ছে নিজাম উল মুলক আসফ জাহ, এটা ভালো করে পড়বে, ঠিক আছে? এই ভদ্রলোক হচ্ছে প্রথম নিজাম। যখন কর্ণাটকের যুদ্ধ বাঁধে, তখন 2টো নিজাম, নাসির জং, মুজাফফর জং, এবং অবশ্যই ছিল হচ্ছে সালাবাদ জং। এই 3টে নাম মনে রাখবে। এটা হচ্ছে অ্যাংলো কার্নাটিক ওয়ারের সময় লাগে। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সালাবাদ জং, কারণ আমি বলে দিচ্ছি সালাবাদ জংয়ের সময় কিন্তু যুদ্ধ থেমে গেছিল। আর যিনি আমাদের পুরোপুরি সিগনেচার করেছিল
1798 সালে সে হচ্ছে নিজাম আলী। ঠিক আছে। আর লাস্ট পড়তে হয় যখন দেশ স্বাধীন হয়ে যায়, যখন প্রিন্সলি স্টেটস, ঠিক আছে, রাজ্যগুলো যুক্ত হচ্ছিল, তখন যে নিজাম ছিল, যাকে লাস্ট নিজাম বলি, সেটা হচ্ছে ওসমান আলী খান। আর এই নিজামের যে আর্মি ছিল তাকে আমরা বলতাম রাজাকার বা রাজাকার। এই রাজাকাররা সাউথ ইন্ডিয়া হায়দ্রাবাদে কৃষকদের উপর খুব অত্যাচার করেছিল, তাই তো। তখন কমিউনিস্টরা কৃষকদের নেতৃত্ব দিয়েছিল এবং একটা লম্বা টাইম ধরে কি হয়েছিল, আমাদের চলেছিল একটা তোমার কৃষক বিদ্রোহ, যেটা 1946 সালে শুরু হয় আর শেষ হয়েছিল 1951 সালে। এটাকে আমরা তেলেঙ্গানা বিদ্রোহ বলি। ঠিক আছে, তাহলে দাগিয়ে দিলাম, এই কটা জাস্ট মাথায় রাখবে। এইবার আমরা যাব অযোধ্যা। অযোধ্যার ব্যাপারটাও আমি তোমাদের বলে দিচ্ছি যে অযোধ্যার ওই বুরহান উল মুলক, ঠিক আছে, এই বুরহান উল মুলক তাকে মনে রাখতে হবে। এবং তার সময়ের একটা বড় ঘটনা হচ্ছে, সেটা কি হয়েছিল, যখন কার্নেলের যুদ্ধ হয়েছিল, মানে নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিল তখন কার্নেলের যুদ্ধ হয়। সেই কার্নেলের যুদ্ধের সময় কি হয়েছিল, এই ভদ্রলোক জড়িয়ে পড়েছিলেন। ঠিক, এবং ইনি বরাবরই যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে আমাদের কি বলবো, একটু স্বাধীনভাবে একটু ভালোভাবে থাকতে। এবার দেখো, লক্ষ্য করে, অযোধ্যার এই অগ্রগতি বিরাট কিছু হয়নি। অযোধ্যাতে যিনি প্রতিষ্ঠাতা তিনি যেমন পার্সোনালিটি সম্পন্ন ছিলেন, তারপরে যারা অযোধ্যার শাসক তেমন লোক ছিলেন না। এখানে আমি একজন অযোধ্যার শাসকের কথা অবশ্যই বলবো, তার নাম হচ্ছে আমাদের কি বলবো, যিনি হেরে গিয়েছিলেন বক্সারের যুদ্ধে, তার নাম সুজাউদ্দৌলা। ঠিক আছে, এবার সুজাউদ্দৌলার পরিণতি খুবই খারাপ হয়েছিল, কারণ সুজাউদ্দৌলাকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 50 লক্ষ টাকা ক্লেম করা হয়েছিল এবং সেটা উনি দিয়ে দিয়েছিলেন সেই টাকা, আর কারা আর এলাহাবাদ অঞ্চলও ছেড়ে দিয়েছিলেন। আর একটা কি, সেটা হচ্ছে শেষ অযোধ্যার শেষ নবাব, তাই তো। এনাকে আমরা চিনি খুব ভালো করে, যাকে কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাসের জন্য মানে ব্রিটিশরা ওনাকে কি করেছিল, ওনার রাজ্য কেড়ে নিয়েছিল। তখন ওনার স্ত্রী, ঠিক আছে, বেগম জিনাত মাহেল, এবং এই বেগম জিনাত মাহেল না, ওনার নাম হচ্ছে, যাকে আমরা মেহেক পরি বলে আমরা চিনি, উনি এবং ওনার ছেলে বিরজিস কাদির, ঠিক আছে, ওরা দুজনে যুদ্ধ করেছিল। এবং এই যে যুদ্ধ করা, সে তাতেও কিন্তু উনি রাজ্য রাখতে পারেননি, রাজ্য সেই ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। তাহলে প্রশ্নটা হলো, সেই আমাদের অযোধ্যার শেষ যিনি নবাব, তিনি কলকাতা মেটিয়াবুরুজে বা খিদিরপুরে শেষ জীবনটা কাটিয়েছিলেন, তার নাম কি ছিল? ঠিক আছে, ওয়াজিদ আলী শাহ, তাই তো। আর ওনার যে স্ত্রী, যাকে আমরা মেহেক পরি নামে চিনি, খুব ভালো গজল লিখতেন বলে, ঠিক আছে, উনি কিন্তু যুদ্ধটা শেষমেশ চালিয়ে গিয়েছিলেন 1857-এ সিপাহী বিদ্রোহের সময়। এটা হচ্ছে সিনপসিস দিলাম, এটা ভালো করে মনে রাখবে। দেখো, এই কথাগুলোই সব বলা আছে যে আমাদের অযোধ্যা, এলাহাবাদ আর কানপুর, আর সঙ্গে আছে বারাণসীর কিছুটা অংশ নিয়ে অযোধ্যার সুবাটা তৈরি হয়েছিল। এবং সাদাত খান বুরহান উল মুলক, ইনি কিন্তু স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা। কেউ বলে এটা 1724, কেউ বলে 1722। ঠিক আছে, অযোধ্যার সুবাদার হয়েছিলেন। সাদাত খাঁ নিজের কর্মদক্ষতা গুণে বুরহান উল মুলক উপাধি লাভ করেছিল, ঠিক আছে, যার প্রকৃত নাম ছিল মীর মোহাম্মদ আমিন। উনি খোরাসানি মুসলমান, তার মানে উনি সেন্ট্রাল এশিয়ান মুসলিম। ঠিক, সেই অর্থে তাহলে আমরা তাকে কি বলি, বলতে পারি আমরা ইরানি গোষ্ঠীর মুসলিম। সাহসী, উদ্যমশীল, বুদ্ধিমান আর দৃঢ়প্রতিজ্ঞ এই ব্যক্তি, উনি মারা গেলে এই অযোধ্যার নবাবের পদটা বংশানুক্রমিক হয় 1739। আর 1739-এ আমি বলেছিলাম ওনার যে ডেবিউ হয়েছিল সেটা হচ্ছে একটা বিরাট বড় যুদ্ধে, সেই যুদ্ধের নাম ছিল কার্নেলের যুদ্ধ। এবার দেখো, কার্নেলের যুদ্ধে মোগল সম্রাটের পক্ষে যোগ দিয়ে তিনি নাদির শাহ হাতে বন্দী হন, এবং ওই বন্দি দশাটা উনি আর মেনে নিতে পারেননি, তার জন্য উনি সুইসাইড করেন, আত্মহত্যা করেন। ঠিক আছে, এবং পারস্য সম্রাট নাদির শাহের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ যখন হয়েছিল, তখন সাদাত খান মন চায়নি এবং তিনি মুক্তি পাওয়ার পরই সুইসাইডটা করেন।
ঠিক যেরকম হয়েছিল আমাদের গজনী সুলতান মাহমুদের সময়, যখন অ্যারেস্ট করা হয়েছিল কাকে, গজনী সুলতান মাহমুদের সময় অ্যারেস্ট করা হয়েছিল আমাদের জয়পালকে, তাই তো, প্রথম ওয়াহিদের যুদ্ধে। এবং প্রথম ওয়াহিদের যুদ্ধে জয়পাল যখন বন্দী হন, তখন তাকে না মেরে সুলতান মাহমুদ তার ছেলের উদ্দেশ্যে চিঠি লেখেন যে যেন একটা বড় পরিমাণ উপঢৌকন নিয়ে এসে বা ওই মুক্তিপণ দিয়ে যেন তার বাবাকে ছাড়িয়ে নেয়। উনি চাননি এটা, কিন্তু তার ছেলে বাবাকে বাঁচানোর জন্য এই রাস্তাটাই বেছে নিয়েছিলেন এবং জয়পাল সুইসাইড করেছিলেন, তাই তো। ঠিক সেরকম ব্যাপার, সাদাত খান এই অপমানজনক ব্যাপারটা মেনে নিতে না পারে সুইসাইড করলেন। এবার তার ভাইয়ের ছিল এবং নিজের জামাতা আবুল মনসুর খান অযোধ্যার শাসনকর্তা নিযুক্ত হন। তখন তিনি সফদার জং উপাধি নেন। এই যে সফদার জং যখন উপাধি নিচ্ছে, তিনি কিন্তু আমাদের কার্নাটিকের প্রথম অ্যাংলো কার্নাটিক যুদ্ধে জড়িয়ে পড়েন। 21 জন মুঘল সম্রাট আহমদ শাহের প্রধানমন্ত্রীকে উজির পদ লাভ করেন। ঠিক আছে, তাহলে 21শে জুন এই যে ফিক্স ডেটটা দেওয়া আছে 1748 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী বা উজিরের পদটা লাভ করলেন, তার মানে মোগল সম্রাট এর উপর নির্ভর করতে শুরু করলো। কিন্তু যেটা দেখালো যে এই যুদ্ধে ইংরেজরা কখনো অযোধ্যার একটা নবাব, কখনো কর্ণাটকের একটা নবাব, এদের দুজনের সমর্থন করে ক্লাইভ, বিশেষ করে ক্লাইভ যুদ্ধে জিতিয়ে দিয়েছিল। সেকেন্ড অ্যাংলো কার্নাটিক যুদ্ধ এবং থার্ড অ্যাংলো কার্নাটিক যুদ্ধে জিতিয়ে দিয়েছিল। এবং সেইখানে দেখা গেছিল যে এরাও আস্তে আস্তে কিন্তু ইংরেজদের বংশোদ্ভূত হয়ে পড়ছে। এবং যেটা দাঁড়ালো সেই সময় যেটা ওদের টিকে থাকলো অরিজিনালি, সেটা হচ্ছে ওদের কালচার। যেমন লখনৌ ঘরানাতে সঙ্গীত হলো, শিল্প হলো প্রচুর, যেমন নৃত্যকলা হলো, প্রচুর আর্কিটেকচার। লখনৌ ঘরানা, এটাকে বলা তো লখনৌ ঘরানা, যেমন রুমি দরওয়াজা, বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, ভুল ভুলাইয়া, এগুলো সব অযোধ্যা নবাবদের কীর্তি। ঠিক আছে, লখনৌ ঘরানার মানে ক্লাসিক্যাল সঙ্গীত তো আজও বেঁচে আছে। ঠিক আছে, আজকেও আমরা শুনি। সফদার জংয়ের যখন মৃত্যু হলো, তার ছেলে সুজাউদ্দৌলা, ঠিক আছে, অযোধ্যার স্বাধীন নবাব পদ লাভ করলেন। এই সুজাউদ্দৌলার সময় কি হয়েছিল আমি বলে দিয়েছিলাম, বক্সারের যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধে উনি আমাদের মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলম এবং আমাদের পূর্বের যিনি নবাব ছিলেন আমাদের, যাকে আমরা বলতাম হচ্ছে মীর কাসিম, তাকে সঙ্গে নিয়ে দল তৈরি করেছিলেন। কিন্তু এই জোটটা হেরে যায় 1764 সালে আমাদের হেক্টর মুন্ডোর কাছে। ঠিক আছে, এবং এর ফলে তিনি ইংরেজদের আশ্রিত হয়ে গেল। এবার উনি ফিরে আসার চেষ্টা করলেন। 1765-তে কারার যুদ্ধে সুজাউদ্দৌলা আবার ইংরেজদের কাছে হেরে গেল এবং তখন এলাহাবাদ, বক্সার, বেনারস পুরোপুরি চলে গেল ইংরেজদের পুরোপুরি নিয়ন্ত্রণাধীনে, তাই তো। এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ, যেটা আমি আগেই বলেছিলাম, 50 লাখ টাকা উনি দিয়ে দিলেন। ঠিক 1775-এ সুজা মারা যায়। ঠিক আছে, অযোধ্যা পুরোপুরি ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যায়। ওয়াজিদ আলী শাহ 1797 থেকে 98, ইনি সিন্ধের শেষ নবাব ছিলেন। এইবার দেখো, এটা একটা লিস্ট করে দিয়েছি আমি। এই লিস্টে এখানে ওয়াজিদ আলী শাহ ভালো করে মনে রাখতে হবে, সুজাউদ্দৌলা এটা মনে রাখতে হবে, আর সাদাত খান। ঠিক আছে, এইটুকু, এই 1, 2, 3 আর সব মনে রাখতে হবে না। এবারে আমরা এখান থেকে চলে যাব পরের চ্যাপ্টার, যেটা হচ্ছে মহীশূর। মহীশূরের গল্পটা বলে দিই। মহীশূরের যাকে দিয়ে শুরু হচ্ছে, সেখানে তোমাদের একটা ছোট্ট ইতিহাস আছে। ঠিক যেখানে আমি বিজয়নগর শেষ করেছিলাম ওই আরবিডু বংশ দিয়ে, সেখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বিজয়নগর শেষ হবার সময় আমি বলেছিলাম যে আরবিডু বংশের যে রাজা তৃতীয় ভেঙ্কট, ঠিক আছে, তাকে পরাস্ত করেছিল হচ্ছে মির্জুমলা আর মুস্তাফা খান। এবং সেখানে যাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছিল তারা কি ছিল, উডিয়ারের রাজারা। এবার এই উডিয়ারের রাজারা তখন কিন্তু মহীশূরে রাজত্ব করত যে সময় গল্প শুরু হচ্ছে। বেশ, এই উডিয়ারদের যে রাজা রাজত্ব করছেন সেই সময় বুধিকোটে, ঠিক আছে, জন্মগ্রহণ করেছিল হায়দার আলী। হায়দার আলীর প্রথাগত কোনো শিক্ষা ছিল না, মানে উনি নিরক্ষর ছিলেন। এবং হায়দারের বাবা, ঠিক আছে, একজন তোমার ভাড়াটে সৈন্যের কাজ করতেন। এবং হায়দার তখন ওইখানে থাকাকালীন যে কাজটা করেছিল সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে উনি অল্প বয়সেই ওই সৈনিকের কাজ শুরু করেছিলেন।
প্রথমে ভাড়াটে সৈনিক, তারপরে উনি সৈনিকের কাজ করেন এবং মোটামুটি 14 বছর বয়সেই কিন্তু নজর কাড়েন অনেকের যে উনি একজন দক্ষ সৈনিক। এবং 16 বছর বয়সে তাকে ওইখান থেকে নিয়ে চলে আসেন পুরোপুরি বড়দের আর্মিতে যে ভদ্রলোক, তার নাম হচ্ছে নঙ্গরাজ। এইবার ইতিহাসটা শুরু হলো। সেটা কি, উডিয়ারের রাজার নাম ছিল হচ্ছে চিক্কা কৃষ্ণরাজ, তার প্রধানমন্ত্রী মানে দালওয়াই সেটা কে ছিল নঙ্গরাজ, আর তার সেনাপতি কে ছিল দেবরাজ। ঠিক আছে, এই নঙ্গরাজ আর দেবরাজ এরা দুজনই চালাতো কাকে, অ্যাকচুয়ালি আমাদের চিক্কা কৃষ্ণরাজকে। চিক্কা কৃষ্ণরাজ ওদের হাতে একটা পাপেটের মতো ছিল, আর ওরা এখানে ডিফ্যাক্টো রুল করত। এবার যখন হায়দার ভালো পারফর্ম করলো তখন তাকে সৈনিক করার পরে ওখানে সেনাবাহিনীর একটা উঁচু পোস্ট তাকে দিয়ে দিল কে, নঙ্গরাজ। কারণ তার যে ভাই আছে দেবরাজ, সে দেবরাজকে বললো তুমি সেনাপতি, তুমি একবার একে দেখে নেবে, খুব ভালো যোদ্ধা। এবং এই সময় শুরু হলো আরো একটা বড় অধ্যায়। সেই বড় অধ্যায়টা তোমাদের জানতে হবে। কিরকম বড় অধ্যায়? সেটা হচ্ছে এই হায়দার যখন এই দেবরাজের সঙ্গে কাজ করতে করতে নঙ্গরাজের ঘনিষ্ঠ হলেন, তখন বুঝতে পারলেন যে উডিয়ারের রাজা নামে মাত্র রাজা, সমস্ত পাওয়ার হচ্ছে এই নঙ্গরাজের হাতে। তখন উনি কি করলেন, তখন উনি একটা ওই সেনা বিদ্রোহ ঘটালেন এবং সেনা বিদ্রোহ ঘটিয়ে উনি কি করলেন, নঙ্গরাজকে পরাস্ত করলেন। নঙ্গরাজ পালিয়ে গিয়ে ইংরেজদের কাছে আশ্রয় নিল এবং ইংরেজদের কাছে বলল যে আমাকে আমার এই হাল করেছে যে লোক, যাকে আমি চাকরিতে নিয়েছিলাম, যাকে আমি উঁচু পোস্ট দিয়েছিলাম। তখনই শুরু হলো আমাদের হায়দারের সঙ্গে ইংরেজদের বিরোধ, যেটা 1767 থেকে 1769 সাল অব্দি চললো। বোঝা গেল? এবার তোমরা যদি বলতে পারো স্যার হায়দার তো ঠিক ইয়েতে এলো না, হায়দারের কাজটাকে স্যার সমর্থন করতে পারছি না, আমি বলবো তোমাকে সমর্থন করতে হবে। হায়দার কিন্তু অন্যায় সহ্য করতে পারেনি, আর ও হায়দারকে এমনি এমনি ওই পোস্টে আনেনি। ও চেয়েছিল যে হায়দারকে ওর বংশোদ্ভবে পরিণত করার, কিন্তু হায়দার সেটা বুঝতে পেরেই এই বিদ্রোহটা ঘটিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা যা বললাম আরেকবার দেখে নিই আমরা। তাহলে আমাদের চিক্কা কৃষ্ণরাজ লিখে দিলাম এখানটায়, তার দলওয়াই, ঠিক আছে, তার দলওয়াই কে ছিল, প্রধানমন্ত্রী ছিল আমাদের নঙ্গরাজ, আর দেবরাজ ছিল সেনাপতি। যথাক্রমে, হ্যাঁ, ঠিক আছে। এবং 1731 থেকে 34-এর মধ্যে মহীশূর রাজ্যে নিজেদের ক্ষমতা ওরা সুপ্রতিষ্ঠিত করেছিল। এবার দেখো, বুদিকোটে খালি জন্মগ্রহণ করেছিল। এবার ওর জন্মটা নিয়ে খুবই বিতর্ক, 11 বছরের তফাৎ আছে, কেউ 1711 1722 বলেছে, কোনো দরকার নেই পড়া। এবার নঙ্গরাজের অধীনে সামান্য একজন অশ্বারোহী সৈনিক ছিলেন, ঠিক আছে। 1760 বা 61-তে ওকে অশ্বারোহী বাহিনীর প্রধান করে দেওয়া হয়, মানে সেনাপতি ওর দাদা, ওর ভাই, তার আন্ডারে ও হয়ে গেল কি, অশ্বারোহী বাহিনীর প্রধান। ঠিক আছে, হায়দার আলী সেনাদলের সাহায্যে প্রভু নঙ্গরাজকে ক্ষমতাচ্যুত করে মহীশূরের সর্বাধিনায়কে পরিণত হয়। ঠিক আছে, মনে থাকবে, সেনাদলের সাহায্যে প্রভু নঙ্গরাজকে ক্ষমতাচ্যুত করে কি করলেন, আমাদের মহীশূরের সর্বাধিনায়ক হলো। এই সময় আমাদের যে ঘটনাটা ঘটলো সেই যুদ্ধটা বাঁধলো। ঠিক আছে, এবার দেখো এখানে একটা কথা বলার আছে, যার মাধ্যমে ও বিদ্রোহটা ঘটিয়েছিল নঙ্গরাজের এগেনস্টে, তার নাম ছিল খন্ডেরা। ঠিক আছে, এবং যখন যুদ্ধে জিতেছিল তখন খোদ্দা উপাধি নিয়েছিল হায়দার। শিরা দুর্গ, রায়দুর্গ, হসপেট, চিতল দুর্গ, বিদনুর এগুলো সব দখল করেছিল, আর ক্যাপিটাল করেছিল শ্রীরঙ্গপট্টনমকে। ঠিক আছে, হায়দারকে আমরা এক কথায় বলি মহীশূরের বিস্মার্ক। আমি আগেই বলেছিলাম যে হায়দারের 3টে শত্রু ছিল, নিজাম, মারাঠা আর ইংরেজ। তা প্রথম পর্যায়ে যখন 1767 থেকে 69 যুদ্ধ হলো, সেই যুদ্ধে হায়দার বেশ কয়েকটা যুদ্ধে হেরে গেল কিন্তু। ঠিক আছে, এখানে 3 জন একসঙ্গে যুদ্ধ করেছিল, হায়দার, নিজাম আর মারাঠা। পরে নিজাম মারাঠারা সরে যায়, ইংরেজরা এককভাবে যুদ্ধ করে। এটা হচ্ছে ইঙ্গ মহীশূরের যুদ্ধের সূচনা। মারাঠা নিজামরা যুদ্ধ ত্যাগ করলেও কোম্পানি কিছুকাল এককভাবে যুদ্ধ চালায়। ঠিক, এবং 1769 সালে মাদ্রাজের সন্ধি দিয়ে ইংরেজদের সঙ্গে হায়দারের যুদ্ধের সমাপ্তি ঘটলো। এই সময় একটা নিয়ম হলো
যে যদি কেউ তৃতীয় শক্তির দ্বারা আক্রান্ত হয় তাহলে একে অপরকে সাহায্য করবে। ঠিক আছে। 1770 সালে মারাঠারা মহীশূর আক্রমণ করলে এবং মাদ্রাজের সন্ধির শর্ত অনুসারে হায়দার ইংরেজদের থেকে সামরিক সাহায্য চাইলে তা উপেক্ষিত হয়। 1770 সালে যখন মারাঠা, আমাদের যে ভদ্রলোকের নাম ছিল হচ্ছে কি বলবো, মাধবরাও, পেশোয়া মাধবরাও যখন আক্রমণ করলো তখন সাহায্য চেয়ে পেল না এবং হায়দার আলটিমেটলি হেরে গেল। তখনই কিন্তু হায়দার বুঝতে পারলো ইংরেজরা আগামী দিনে কোনো সময় তার বন্ধু হবে না, তারা হচ্ছে অপরচুনিস্ট বা সুযোগ সন্ধানী। ঠিক হয়ে গেল। ফলে হায়দার আলী খুব ক্ষুব্ধ হন। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয় 1780 সালে। এবার যখন দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে 1780-তে, তখন কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এই যুদ্ধেও হায়দার প্রথম দিকে খুব একটা সাফল্য পাচ্ছিল না, কারণ ব্রিটিশ সেনাপতি আয়ারকুট ১৫ নম্বর যুদ্ধে হায়দারকে হারিয়ে দিয়েছে। এরপরে কলিঙ্গুর, আন্নাগুড়ি, কুদলোর, পল্লিলোরের যুদ্ধে বা পাল্লালুরের যুদ্ধে হায়দার হেরে যায়। হায়দারের পুত্র টিপু সুলতানের পরে যোগ দেয়। ঠিক আছে। তিনি ইংরেজ সেনাপতি ব্রেথওয়েটকে তাঞ্জোরের যুদ্ধে যখন হারালো এবং বন্দি করলো, তখন কিন্তু মহীশূরের শক্তি বোঝা গেল। টিপুকে তখন থেকে বলা হতে শুরু করলো শার্দুল, মানে বাঘ, মহীশূরের টাইগার অফ মাইশোর বা মহীশূরের বাঘ। 1782-তে 7ই ডিসেম্বর কর্কট রোগে আক্রান্ত হয়ে হায়দার আলী মারা গেল এবং আয়ারকুটো ম্যালেরিয়া জ্বরে মারা গেল। তখন টিপু এককভাবে যুদ্ধ চালিয়ে গেল। 1784-এ ম্যাড্রাসের গভর্নর ম্যাকাটনের সঙ্গে টিপুর ম্যাঙ্গালোর সন্ধি স্বাক্ষরিত হলো। ঠিক আছে। এবং এরপর যেটা হচ্ছে আমরা দেখতে পাই যে টিপু আস্তে আস্তে বহির্ভারতের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করলো। যেমন ধরো মরিশাস, ফ্রান্স, কনস্টান্টিনোপল, আরব, কাবুলের সঙ্গে যোগাযোগ রাখলো। এবং মরিশাসের যিনি আমাদের শাসক ছিলেন ম্যালার্টিকের সঙ্গে ওনার বন্ধুত্ব করায় উনি ফরাসি সাহায্য পাওয়ার আশ্বাস পায় এবং ফরাসি সাহায্যের জন্য তোমাকে বলে দিই, ওরা সরাসরি চলে যায় কোথায়, ফ্রান্সে চলে যায় এবং ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের মেম্বার হয়। এবং এই টিপুকে ওরা কি করলেন, আমাদের হচ্ছে যাকে বলে হচ্ছে সিটিজেন প্রিন্স বা সিটিজেন কিং নামে ওরা অভিহিত করলো। শুধু সিটিজেন প্রিন্স বা সিটিজেন কিংই নয়, সেখানে তুমি আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবে যে টিপু ওইখান থেকে একটা ফরাসিদের আশ্বাসও পেয়েছিল এবং সেইখানে ফরাসি বিপ্লব সবাই শুরু হয়েছে। আস্তে আস্তে নেপোলিয়নের উত্থান হচ্ছে এবং নেপোলিয়ন তাকে, সে সেনাপতি, সেও তাকে কিন্তু আশ্বাস দিয়েছিল এবং টিপু তখন তৈরি হতে থাকে। এবার টিপুর এই কার্যকলাপগুলো ব্রিটিশদের ভালো লাগে না, তার জন্য শুরু হয়ে যায় থার্ড অ্যাংলো মাইশোর ওয়ার 1790 থেকে 92। এবং এখানে টিপু পরাজিত হয় যুদ্ধে এবং ফরাসি সাহায্যের কোনো আশাই মেলে না। 1792-তে টিপু আমাদের কি করলেন, শ্রীরঙ্গপট্টনমের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হলেন। টিপুর কপাল দেখো কত খারাপ যে টিপু আমাদের সাম্যমৈত্রী স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ওই স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিল তার নিজের রাজধানী ম্যাঙ্গালোরে। ঠিক আছে। সেখানেই সে পরাস্ত হয়ে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষর করলো এবং সেখানে টিপু আর ফার্দার যুদ্ধ করবে না। ঠিক আছে। তার জন্য একটা কি বলবো মর্টগেজ দিল টিপু তার দুই ছেলেকে, যে দুই ছেলে তার সাক্ষী, দুই ছেলে মানে ভরসা, এই বলে টিপু যুদ্ধ থামালো। কিন্তু টিপু স্বাধীন চেতা লোক ছিল, টিপুর এটা মনে হয়নি এবং টিপু এরপর তৈরি হতে থাকলো। ঠিক আছে। সিটিজেন প্রিন্স, নাগরিক রাজা, ট্রি অফ লিবার্টি বলে দিয়েছি, সাম্যমৈত্রী স্বাধীনতা বলা হয়ে গেছে, মেলাটি। ঠিক আছে। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হলো। কেন হলো? টিপু ইংরেজদের কাছে অসন্তুষ্ট হয়ে 1790 খ্রিস্টাব্দে যখন তার মিত্র রাজ্য তিবাঙ্কুর আক্রমণ করলো, তখনই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হলো। ঠিক আছে। মিডোজ যুদ্ধে টিপুকে হারাতে পারলো না, তখন কর্নওয়ালিস নিজ নেতৃত্ব তুলে নিল এবং সে কি করলো, সরাসরি আর্মির জন্য প্রস্তাব পাঠালো ইংল্যান্ডের রানীর কাছে। ঠিক আছে। এবং অনেক দিন পর্যন্ত শ্রীরঙ্গপট্টনমটাকে সে অবরোধ করে রেখেছিল এবং শেষমেশ 1792 ফেব্রুয়ারি মাসে টিপু আত্মসমর্পণ করতে বাধ্য হয়। টিপু কর্নওয়ালিসের তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে শ্রীরঙ্গপট্টনমের সন্ধি দিয়ে, অবসান ঘটায়। বেশ। লর্ড ওয়েলেসলি টিপুকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বললে
টিপু বললো যে না, সেটা সে মানতে পারবে না। তা প্রত্যাখ্যাত যেই হলো, তখন শুরু হয়ে গেল চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। ঠিক আছে, টিপুকে যখন চান্স দিয়েছিল লর্ড ওয়েলেসলি যে তুমি আমাদের কোন সন্ধিটা স্বাক্ষর করবে, আমাদের অধীনতামূলক মিত্রতা নীতি, কেউ টিপু মানতে রাজি হলো না। স্বাধীন টিপু দুটো ছেলে মর্টগেজ দেওয়া সত্ত্বেও যুদ্ধ করলো, এবং 1799 সালে যখন এই যুদ্ধ হচ্ছে তখন লর্ড ওয়েলেসলি তার দাদা আর্থার ওয়েলেসলিকে ডেকে পাঠালেন, এবং রানীর আদেশ পেয়ে এই সময় আর্থার ওয়েলেসলি এসে গেলেন তার ট্রুপ নিয়ে, এবং সে তার কি বলবো অত্যাধুনিক কায়দায় যে যুদ্ধ শুরু করলেন, টিপু সেটা জানা ছিল না। এবং টিপু আলটিমেটলি পর পর 3টে যুদ্ধে আর্থার ওয়েলেসলির কাছে হেরে গেল। একটা প্রথম যুদ্ধটার নাম ছিল হচ্ছে সদাশিরের যুদ্ধ, তারপরে মলভেরির যুদ্ধ, আর সবশেষে যে যুদ্ধটা হেরে গেছিল টিপু, তার নাম হচ্ছে শ্রীরঙ্গপট্টনমের যুদ্ধ। এই শ্রীরঙ্গপট্টনমের যুদ্ধে টিপু মারাও যায়। ঠিক আছে, এবং এই যে একটা বড় সাফল্য ভারতের মাটিতে করে দেখালেন আর্থার ওয়েলেসলি, তিনি কিন্তু পরবর্তীকালে ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্টকে হারিয়েছিল 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে, এটা মনে রাখবে। তাহলে টিপুর আর হায়দারের তুলনা করতে গিয়ে হিস্টোরিয়ানরা একটা কথা বলে, হায়দার ওয়াজ বর্ন টু ক্রিয়েট বাট টিপু টু লস ওয়ান। এটা আমি মানবো না, আমি কেন, তুমিও মানবে না। কারণটা কি দেখো, হায়দার যখন যুদ্ধ করেছে তখন তার আর্মি হচ্ছে দেশীয় রাজারা, ঠিক, আর ইংরেজদের সঙ্গে যারা যুদ্ধ করেছে সেখানে ইংরেজ 10%ও না, সব হচ্ছে ভারতীয় ভাড়াটে সৈন্য। এটা যুদ্ধই না। টিপু বলছে হায়দারের মতো যুদ্ধে হেরে গেলে ভেঙে পড়তো না, এরকম ব্যাপারটা ছিল না, যেটা হায়দারের হতো না। হায়দার আবার পরের যুদ্ধের জন্য বসে থাকতো। কিন্তু এই ক্ষেত্রে হায়দারের পরাজয় নিশ্চিত ছিল। হায়দার কিন্তু বেশি যুদ্ধে হেরেছে, টিপু এসে হায়দারকে রিকভার করেছে। কিন্তু যেটা বলা হয় যে হায়দারের সময় রাজ্য হারায়নি, টিপু রাজ্য হারিয়েছে, তাই টিপুই দোষী, এরকম কোনো ভাববার কারণ নেই। হায়দার ওয়াজ বর্ন টু ক্রিয়েট বা টিপু টু লস ওয়ান। হায়দার এই সাম্রাজ্য সৃষ্টির জন্য জন্মেছিলেন, আর টিপুটা ধ্বংসের জন্য জন্মেছিলেন বলে কোনো কথাই হয় না। তাহলে দেখে নাও। ঠিক আছে, এইবার যেটা হলো 1799 সালে গোলার আঘাতে টিপু নিহত হলো 4 মে 1799। এবার এখানে পরপর 3টে যুদ্ধ আমি একটু বলে দিই। একটা হচ্ছে সদাশির, একটা মলভেরি, শেষ যুদ্ধের নাম শ্রীরঙ্গপট্টনম। 3টে যুদ্ধই হয়েছিল 1799, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার আবার সেই কি হলো, উডিয়ারের রাজাকেই বসিয়ে দেওয়া হলো সিংহাসনে। ঠিক আছে, টিপুর টোটাল রাজ্যটা ভাগ হয়ে গেল ইংরেজ আর নিজামের মধ্যে, ঠিক, এবং এই হিন্দু রাজবংশ মানে হচ্ছে উডিয়ার, এই উডিয়ার রাজবংশকে আবার বসিয়ে দেওয়া হলো। এবার দুজনের অনেক কথা আছে, বলছে হায়দার আলীকে বলা হয় বিসমার্ক অফ মাইসোর, এটা বলা হয়েছে। আবার টিপুর মধ্যে একটা বড় সহিষ্ণু ব্যাপার ছিল, যেটা তার মুদ্রায় হিন্দু দেবদেবীর মূর্তি দেখা যায়। আবার এটাও দেখেছি শৃঙ্গেরি যে মন্দিরটা ছিল, শৃঙ্গেরি টেম্পল, সেই শৃঙ্গেরি মন্দিরটাকে মারাঠাদের হাত থেকে বাঁচানোর জন্য উনি রিপেয়ার করেছিলেন, মানে অ্যাকচুয়ালি শঙ্করাচার্যের তৈরি হচ্ছে শৃঙ্গেরি মন্দির। আবার টিপুকে বলা হয়েছে এপিজে আব্দুল কালাম টিপুকে বলেছে কি যে ফার্স্ট মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রথম মিসাইল ম্যান বলেছেন। এবং টিপু একটা মিলিটারি ম্যানুয়াল লিখেছিল, টিপু একটা আত্মজীবনী লিখেছিল, এবং শুধু সেখানেই থেমে থাকেনি। টিপু সবচেয়ে বড় কথা হচ্ছে একটা শক্তি বা পাওয়ার কিন্তু টিপু তৈরি করে ফেলেছিল সেই সময়। ব্যাংকিং ব্যবস্থা চালু করেন, এটা টিপুকে বিশ্বের প্রথম রকেটের উদ্ভাবক বলেছেন। ঠিক আছে, রকেটের উদ্ভাবক। জগৎগুরু শঙ্করাচার্যকে শ্রদ্ধা করতেন বলে শৃঙ্গেরি মন্দিরের সংস্কার করেন, হিন্দু দেবদেবীর চিত্র। ঠিক আছে, তারিখি খুদাই, টিপুর আত্মজীবনী। টিপু পাতশাহ উপাধি নেন 1797। একটা মিলিটারি ম্যানুয়াল যাকে সামরিক ম্যানুয়াল বলি, তার নাম হচ্ছে ফতোয়াউল মুজাহিদিন। রকেট তথ্য প্রযুক্তি এবং রকেট ব্রিগেডের উল্লেখ আছে। ঠিক আছে, এটা মনে থাকবে, শৃঙ্গেরি মন্দিরকে রক্ষা করেন। ঠিক আছে, তাহলে 1799 4 মে টিপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা শেষ করে দিচ্ছি হলো এই আমাদের অযোধ্যা এবং হায়দ্রাবাদ এই দুটো, এবং অবশ্যই তারপরে আমার শুরু করার ইচ্ছে আছে বাংলাকে নিয়ে
কিছু বলার, মানে সিরাজ থেকে পুরোপুরি নজমউদ্দৌলা পর্যন্ত। তাহলে ক্লাস এখানেই শেষ করছি।